প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এপিসোডে মেনলি আমি তোমাদের সাথে কথা বলবো সাঁঝ সকালের মা মহাশ্বেতা দেবী রচিত এই গল্পটি নিয়ে। এই গল্পটি নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে কারণ এই গল্পটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউজি স্তরে অর্থাৎ বাংলা অনার্সের ইউজি স্তরে এই গল্পটি তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত হয়েছে। বাংলা অনার্সের 5th সেমে ইউজি স্তরে একালের গল্পে এই গল্পটি পাঠ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। এছাড়াও যাদের পাঠ্য আছে তোমরা অবশ্যই স্ক্রিনে চোখ রাখো, তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। দেখো, মহাশ্বেতা দেবী যার সম্বন্ধে তোমরা একটা বিশেষণ অলরেডি শুনেছ, 1084 মা। আজকে এই গল্পে তোমরা সাঁঝ সকালের মা এইরকম একটা নামে পাচ্ছ। সাঁঝ মানে সন্ধ্যা, সকাল মানে সকাল, সকাল সন্ধ্যার মা। মা তো সর্বজনীন, মা তো সর্বকালীন, সব সময়ের জন্য হন, সর্বকালের জন্য হন। তো এখানে সাঁঝ সকালের মা মানে সকাল সন্ধ্যার মা, এই অর্থে বোঝানো হচ্ছে। কি বলা হচ্ছে এটা একবার দেখি। মহাশ্বেতা দেবীর যে মূল গল্প অর্থাৎ গল্প সংকলন সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত মহাশ্বেতা দেবীর গল্প সংকলন থেকে আমাদের এই সাঁঝ সকালের মা এই গল্পটি নেওয়া হয়েছে। গল্প শর্ট স্টোরি হঠাৎ করে শুরু হয়েছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি, দাগ দিয়ে রাখো, বৈশাখের তাতে মাঠে ছাতি ফাটে। বৈশাখ মাসের তাতে যেন মাঠ ফুটি ফাটা হয়েছে। দাগ দিয়ে রাখো, সাধন কান্দরীর মা জটি ঠাকুরিনী মরে গেল। গল্পের শুরুতেই একজন মরল যার নাম সাধন কান্দরীর মা, যার একমাত্র পরিচয় সে সাধন কান্দরীর মা। কান্দরী এতেই বোঝা যাচ্ছে কোনো উপজাতি শ্রেণীর মানুষ হয়তো হতে পারে বা যাযাবর শ্রেণীর মানুষ হতে পারে। জটি ঠাকুরানী মরে গেল। মরে যাবার আগে জটি ঠাকুরানীর পেট গোলা ফুলে ঢাক হয়েছিল। বাঁশের দোলা বেঁধে সাধন কান্দরী মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। দেখ দিয়ে রেখো, মুখে হাসপাতালে দিস না সাধন, আমাকে হাসপাতালে দিস না রে সাধন। হাসপাতালে ডোমে লাড়ি ভুড়ি টেনে ছিঁড়া করবে বাপ। হাসপাতালে ডোমে লাড়ি ভুড়ি সব ছিঁড়ে নেবে, একদম আমাকে হাসপাতালে দিস না। আর ডাক্তারে বলে হাসপাতালে লিয়া করতে, তাই ডাক্তার বললো যে হাসপাতালে নিয়ে যেতে। অ বাপ, মোর সাধন বাপ, ডোম দিয়ে লাড়ি ছিঁড়া করাস না বাপ। এই ডোম দিয়ে লাড়ি ভুড়ি ছিঁড়াস না রে বাপ। আরে লাড়ি কেউ ছিঁড়ে না মা, লাড়ি কেউ ছিঁড়ে না মা। ছিঁড়ে বাপ, তুই কি জানবি বল, দুধের ছেলা তুই বাচ্চা ছেলে। ডোমে লাড়ি ছিঁড়ে আঁত ছিঁড়ে ডাক্তারের বোতলে আঁত রেখে দেয় বাপ, ডাক্তারের বোতলে করে আঁতটাকে রেখে দেয় বাপ। কেন গো মা, তুই কি জানবি বাপ, দুধের ছেলা তুই। এ মনীষী শরীর এই কলিকালে পুরাবার লয়, গোড় গড়ার লয়। পুরালেও হবে, পুরবে না, গোড় দিলে কবর দিলেও হবে না, জানলু? হেই মা, এই কি কথা? হক কথা বাপ, দেখ দিয়ে রেখো, হক কথা বাপ। কিন্তু আত্মীয় বন্ধু মনিব মল্লের সমাজে দেয়, চিলুতে উঠায়, লা কি বল? হক কথা, ঠিক কথা। ও ডাক্তার বদ্যি ডোম ধাই সবে সুগুন পানা চিয়ে দেখে, শকুনের মতো চেয়ে থাকে। মা চেয়ে দেখে, তা বেদে যতক্ষণ বেওয়ারিসের মোড়া পায় তখন ওরা ভাগিদার হয় বাপ। ডোমে লাড়ি আঁত ডাক্তারকে দেয়, ধাই কাপড় জামা লেয়। ডোম মোড়াটি পোচা করিয়ে হাড় বিছিয়ে পয়সা লেয়। ডোম মোড়া বিক্রি করে হাড়টা মানে মোড়াটা পচিয়ে হাড় মানে কঙ্কালটা বিক্রি করে পয়সা লেয়। আর ধুর, তা আমি হতে দিস না বাপ, দিস না। দেখ দিয়ে রাখো, আমি তোর সাঁঝ সকালের মা, আমাকে তুই হাসপাতালে মারা করাস না, তুই আমাকে হাসপাতালে নিয়ে যাস না। আরে চুপো যা মা তুই চুপ করে যা। গল্পের একটুখানি অংশ যেখানে আমরা দেখলাম একটা মা ছেলের কথোপকথন হচ্ছে। সাধন কান্দরীর মা জটি ঠাকুরানী সে হাসপাতালে যাবে না, হাসপাতালে ভর্তি হবে না, হসপিটালে যাবে না। তার ধারণা আছে হাসপাতালে গেলে হচ্ছে লোকে ডাক্তাররা নাড়ি ভুড়ি ছিঁড়ে নেয়, ডোমে নাড়ি ভুড়ি কাটে, মানে পোস্টমর্টম প্রসেসটাকে বলছে। আর কঙ্কাল ব্যবসা মানে কঙ্কালের যে কারবার বেশ কিছু অসাধু ডাক্তার হয়তো একটা সময় শুরু করেছিলেন। তো সেটাও তার মধ্যে একটা ধারণা আছে, ও যদি অন্ধবিশ্বাস আর কি, কুসংস্কার, যে হাসপাতালে গেলে তারা আর ফিরে আসে না ওখান থেকে। সাধন কান্দরী ধমক দিয়ে উঠেছিল। জটি ঠাকুরানী ওকে পেটে ধরেছিল একদিন। তাহলে এই অংশটুকু নিয়ে আগে সাইড পয়েন্ট করে দাও, চুবো জামা পর্যন্ত। হাসপাতালে যেতে কে কেন বাধা তৈরি করেছিল, কেন হাসপাতালে যেতে চাইছিল না, সেই অংশটা আমরা এখানে পেলাম। হাসপাতালে যেতে বাধা। দ্বিতীয় অংশ, সাধন কান্দরী ধমক দিয়ে উঠেছিল। জটি ঠাকুরানী ওকে পেটে ধরেছিল একদিন। ওরা দেখতে দেখো বড় প্রাচীন জাতি, জোড়াব্যাধের বংশধর। যেই জোড়াব্যাধ ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করেছিল সেই জোড়াব্যাধের বংশধর। ওদের সম্প্রদায়ের নাম দেখতে দেখো পাক মারা সম্প্রদায়। আর সেই বংশের মেয়ে জটেশ্বরী সাধনকে পেটে 10 মাস ধরে প্রসব করেছিল। কেমন করে গর্ভধারী মা দেখতে দেখো সাঁঝ সকালের মা হয়ে গেল, সে এক আশ্চর্য বৃত্তান্ত।
দেখতে রাখো সাধনের 1.5 বছর বয়স থেকে জটেশ্বরীর উপর দেবতার ভর। সেই থেকে জটি দিনে মানে দিনের বেলা জটি ঠাকুরানী, সূর্য ওঠা থেকে সূর্য ডোবা অবধি ঠাকুরানীকে কেউ মা বউ বোন ভাবতে নিষেধ, ডাকতে নিষেধ। সাধনকে জটি নিষেধ করেছিল। আরে মা বলে ডাকে না বাবু আমার, কখনো লয় লা বাপো না রে বাপ। খুব বিয়ের বেলা, খুব ভোরবেলা সূর্যি না উঠতে মা বলে ডেকে নিবি, আর সূর্যি ডুবতে মা বলে ডাকবি, আর সূর্য ডুবার পরে মা বলে ডাকবি। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি তোর মা, নামকরণ সাঁঝ সকালের মা। শুধু সাঁঝে আর সকালে তাই লয় গো মা। হ্যাঁ বাপো, সাঁঝে আর সকালে তু মা, আর দিনে ডাকতে রাখো তু ঠাকুরানী। হ্যাঁ বাপো, আমি ডাকতে রাখো আমি তোর সাঁঝ সকালের মা। এই সাঁঝ সকালের মা এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। আমি তোর সাঁঝ সকালের মা, পয়েন্ট করে দাও। সাঁঝ সকালের মায়ের মা নাম বা নামকরণের প্রেক্ষাপট করে দাও না, নামকরণের প্রেক্ষাপট, যে কেন নামকরণ হয়েছিল, নামকরণের প্রেক্ষাপট, নামকরণের প্রেক্ষাপট। এবার কেন জটি ঠাকুর, জটেশ্বরী থেকে জটি ঠাকুরানী কেন? এই সাঁঝ সকালের মা জটেশ্বরী কেমন করে যাদবপুরে দাগ দিয়ে রাখো লাইনের পারে এলো, কেমন করে ছেলেকে দাগ দিয়ে রাখো রিক্সা করে দিল, সে অনেক কথা। মা ছাড়া সাধন কান্দরে কিছু জানে না। দাগ দিয়ে রাখো সাধন নির্বোধ, 30 বছর বয়সেও ওর বুদ্ধিশুদ্ধি অপরিণত। মোষের মতো শরীরে ওর পাকস্থলী ছাড়ার কিছু নেই, ও শুধু খেতে জানে। ফুসফুস, রক্ত জোবার পাপড়ির মতো হৃদযন্ত্র, সাপের মতো পিচ্ছিল নারী, ভোরের দোপাটির মতো কুসুম কোমল জীবকোষ, কিছু নেই ওর শরীরে, শুধু একটা পাকস্থলী আছে আর আছে খিদে। শুধু খেতে দেবার লোভ দেখিয়ে ওকে দিয়ে ওর মনিবের দাগ দিয়ে রাখো যুবতী বউ কাঠ চালায়, টিউবওয়েলে জল টানায়, মন কয়লা ভাঙিয়ে নেয়। মনিবের যুবতী ঘমটা টানা সুন্দরী বউ। মনিবানের দিকে চেয়েও না সাধন, লামা না চাইবো না, যখন চাইবি মাতৃভাবে দেখবি, জানো বাপ। হ্যাঁ মা যা বলে সাধন তাতেই হ্যাঁ বলে। মা ওর জগৎ সংসার, মা ওর চাঁদ সূর্য। সেই মা যখন জ্বরে আমাশয় পিত্তরসে কফে ভুগে ফুলে গেল, তখন সাধন মনিবকে বলল, টাকা দেন মশাই, মুখে টাকা দেন। কেন সাধন? মোর মা মরে যায় মশাই। কি হয়েছে, অসুখ? হ্যাঁ মশাই, মা দিনে মানে ছেঁয়া দেখতে লেগেছে, লুন খেয়ে বলে বাতাসা খেলাম, আর আজ দুপুরে মশাই মা বলে মুখে মা বলে ডাক। সাধন বললে, হ্যাঁ মশাই, ডাক্তার আনা করবো, আপনি টাকা দেন। সাধন কন্দরী মনিব ডাক দিয়ে রাখো 10টি টাকা হাতে দিয়ে বলল, মাকে চিকিৎসা করা সাধন, সতলে গর্ভধারিণী। ডাক দিয়ে রাখো, আমার মা মনীষী লয় গো মশাই, মা ঠাকুরানী, আমার মা মানুষ নয়, ঠাকুর দেবতার অংশ। আচ্ছা তুই ডাক্তার ডাক। অনাদি ডাক্তার ডাক দিয়ে রাখো যাকে চিকিৎসা করে সেই মরে যায় বলে কলোনির লোকেরা ওকে মেরে তাড়িয়েছিল। অনাদি ডাক্তার এখন রেলপারে খালধারে দোকান খুলেছে, বর্তমানে তার প্রচুর প্রসার। ইদানিং বহু খুন জখমের লাশকে ও মোটা টাকার বিনিময়ে ডায়েট অফ হার্ট ফেলিওর, অর্থাৎ হার্ট অ্যাটাক বলে লিখে শ্মশানে পাচার করে। শ্মশানের লোকদেরও আজকাল টাকা দিয়ে কেনা যায়, এই যা সুবিধা। অনাদি ডাক্তারের যে বারবারন্ত হবে তা জটি ঠাকুরানী বলেছিল। ডাক্তার কে বলেছিল? জটি ঠাকুরানী বলেছিল। হয়তো সেই জন্য হয়তো বহু ভ্রূণ হত্যা, গর্ভপাত, মিথ্যা সার্টিফিকেটের পাপের ভয়ে ডাক্তার রাখো ব্রাহ্মণ অনাদি ডাক্তার জটি ঠাকুরানীর পা ধরে তেল, নারকেল, চাল, লবণ দিয়ে প্রণাম করে। অনাদি ডাক্তার তাই তাড়াতাড়ি জটি ঠাকুরানীকে দেখতে গেল। ভয়ানক দুর্গন্ধ জটির ঘরে, তক্তপোষে টকটকে লাল রঙের ময়লা চেলি পরে জটি ঠাকুরানী রূপকথা রাক্ষসীর মতো চিত হয়ে পড়েছিল। পেট ফুলে উঁচু, হাত পা চিতিয়ে ফেলে রাখা। জটি ঠাকুরানী চোখে শুধু আশ্চর্য অতীন্দ্রিয় দৃষ্টি ছিল। পিছুটি ভরা রক্তাভ চোখের দৃষ্টি এত সুন্দর হতে পারে তা অনাদি ডাক্তার জানত না। অনাদি ডাক্তারের টেবিলে মাঝে মাঝে যেসব যুবতী মেয়েরা অসহায় বেদনায় শুয়ে থাকে, তাদের চোখের চেয়েও জটি ঠাকুরানীর চোখ সুন্দর। আসন্ন মৃত্যু ছাড়া আর কেউ এমন সৌন্দর্যে মানুষের চোখ রাঙিয়ে দিতে পারে না। অনাদি থমকে গেল। নারী দেখে, পেট দেখে অনাদির চোখে জল এলো। আহা, জটি ঠাকুরানীর কাছে সে বছরে পাপ স্খলন করতে 2-1 বার আসতো। মা, পাপ হয়ে গেল মা। দিন মানে জটি ঠাকুরানী কেউ মা বলতো না, ঠাকুরানী বলতে হতো। অনাদি আসতো রাতের কালোই মুখ ঢেকে। কি পাপ আমার বাপ, কি পাপ? মেয়েটা মরে গেল মা। জটি ঠাকুরানী নিঃশ্বাস ফেলে বলতো, আরে মহাপাপী ছিল ও জিও, তুই কি জানবে বাপ? ওর আত্মা লিয়ে এমন জমদূত ডাঙস মারা করবে যেন ডাঁস মারা করবে। মহাপাপে বাপের মুখে কালি দেয় নাই ও, ভদ্রের ঘরের মেয়ে তবু এমন বেভ্রম। কি হবে মা? এই ল বাপ, দেখো গোসাপের কণ্ঠটি মাদুলিতে আছে, বালিশের তলে রেখে লিদ যাবে ঘুমাবে, আর তে সন্ধে গঙ্গা জল দেবে ঘরে, কেমন?
অনাদির মতো পাপি তাপিদের জন্য আতুরের মরা ছেলে নখ, গোসাপের কণ্ঠহার, ধনেশ পাখির তেল কে সংগ্রহ করবে? পয়সা নয়, করি নয়, শুধু এক পালি চাল নিত জটি ঠাকুরানী। কোশ্চেন কি নিত? ডাকদের এক পালি চাল নিত জটি ঠাকুরানী। সন্ধলে ঠাকুরানী হয়ে যেত সাধনের মা। ঠাকুরানী হয়ে যে চাল পেত মা হয়ে তার ডাকদের তার ভাত রেঁধে ওর হাবা ছেলেকে খাওয়াতো। এখন ওনাদিকে কে দেখবে? দুঃখে ওনাদের চোখে জল এসে গেল। ওনাদি বলল, সাধন হাসপাতালে নিয়ে যেয়ে দেখা, ঠাকুরানীর শরীর আমি ভালো বুঝি না। ওনাদি টাকা দিল, বলল ট্যাক্সি চাপিয়ে নিয়ে যাবি। সাধনের মহাপ্রাণী ভয়ে উড়ে গেল। টাকা নিয়েও তাড়াতাড়ি মিঠাইয়ের দোকানে গেল। মনের দুঃখে মুড়ি বাতাসা গোজা কিনে দোকানে বসে বসে খেলো সাধন। ঘটি ঘটি জল খেলো। ট্যাক্সি ড্রাইভার জটিকে নিল না, বললো আরে মুর্দা হাই, মরতে বসে যে গাড়ি মে মর জায়গা, গাড়িতে হয়তো মরে যাবে। তখন সাধনে মনি বাঁশ ধার থেকে বাঁশ দিল। খাটুলি মানে সেই চ্যাংদোলার মধ্যে মানে একটু কি বলবো মাচার মতো তৈরি করে জটি ঠাকুরনিকে ডাক দিয়ে রাখো, নিয়ে সাধন বাঙুর হাসপাতালে গেল। হাসপাতাল বড় অচেনা জায়গা, এত বড় বাড়ি, এত মানুষজন। সাধন বলল, ডাক দিয়ে রাখো, সঙ্গে কে গিয়েছিল? ভাই বলরাম। ডরে মোর হাত পা পেটের লাড়িতে সন্ধ্যায়। ওই হাসপাতালে এত দরজা, কিন্তু কোন পথে ঠাকুরনিকে ভিতরে নিয়ে যাইব তো বল? তুই এক জেতের মানুষ সাধন। বলরাম, ডাক দিয়ে রাখো, জগদীশ আর উদ্ধব ডাক্তারকে ডাকলো। জটি ঠাকুরানীকে ওরা ভর্তি করবেই করবে। ডাক্তার যত বলে বুড়ি এখনই মরবে, সাধন তত কাঁদে। ঠাকুরানীকে বাঁচিয়ে দেন গো, ঠাকুরানী বিনে মোর জগৎ আন্ধার। আহা ঠাকুরানী যে সাজ হইলে মা হয় গো, মোর মাথায় সাদা চুল, তবু মুখে লিয়ে কত সুহাগ করে ঠাকুরানী। নিজে না খেয়ে মকে খাওয়াই গো, নিজে না খেয়ে আমাকে খাওয়ায়। আরে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। ডাক্তারবাবু গো। সাধন মাথা কাটা বলির মোষের মতো মাটিতে গড়িয়ে গড়িয়ে ছটফট করতে লাগলো। বলরাম এই কুতঘাটে, ডাক দিয়ে রাখো, এই কুতঘাটে বিয়ে করেছে। কলোনির মানুষও ভদ্রলোক দেখে ভয় পায় না। যতদিন বলরাম গরিব ছিল ততদিন ভদ্রলোক দেখেও রাগ হতো না। তখন ওর গায়ে ধলেশ্বরী নদীর, ডাক দিয়ে রাখো, শীতলতার স্বভাবে ধান খেতে নম্র শ্যামলিমা ছিল। এখন কলোনিতে বাড়ি, নিজের রিক্সা ও বারুইপুরে ধান জমি করবার পর থেকে বলরাম বদলে গিয়েছে। ভদ্রলোক দেখলে নম্র ব্যবহার পেলে মিষ্টি কথা শুনলে থুতু ছেটাতে ইচ্ছে করে। বলরাম জানে বর্তমানে বাংলা বাপের নয়, ডাক দিয়ে রাখো দাপের। প্রতাপ যার তার বাংলা। বলরাম এগিয়ে এলো, কাটা কাটা কথায় বলল, উনি সামান্য মানুষ নয় জানলেন? উনি দেবাংশী মেয়ে ছেলে, আমরাকে মান্য করি, ধর্ম পূজাকে ডালা দিই। সিট থাকলে ভর্তি করে নিন না স্যার। ডাক দিয়ে রাখো, সিট আমার নয়, আপনারও নয়, সর্বসাধারণের, তাই না? ডাক দিয়ে রাখো, অবশেষে জটি ঠাকুরানী ভর্তি হলো। সাধনে কান্নাকাটি দেখে ডাক্তারেরও কষ্ট হয়েছিল, লজ্জা পেয়েছিল ডাক্তার। এত বড় শাহজাহান পুরুষকে মায়ের জন্য এমন করে কাঁদতে দেখেনি ডাক্তার। ঠাকুরানী বাঁচবে না ডাক্তারবাবু? দেখি সাধন, অস্থির হয়ে না। কোন ও গোয়ার লাই মশাই, কোন ও আগ? উনি মনুষ্য নয়, উনি দেবতা গো। ও গোয়ার কাছে আসতে ডরায়, রোগ ওর কাছে আসতে ভয় পায়। তা তো বটেই। এই তো উনি দিন মানে ঠাকুরানী থাকে গো মশাই। সাঁঝ সকালে আমার মা হয়, গঙ্গা জলে চ্যান করলে, আঙা কাপড় পরলে উনি, রাঙা কাপড় পরলে উনি ঠাকুরানী। তখন তখন তার সবার মতো আমি ওয়াকে মান্য দেই গো। তাই নাকি? কিন্তু মা বলবার লেগে আমার জিউটা ফাটে গো মশাই। তাই যখন সাঁঝ হয় আমি যে ওয়ার কলে মাথা রাখবো আর মা মা বলে স্বাদ মিটাইয়ে ডাকবো। ডাক্তার অবাক হয়ে সাধনকে দেখছিল। নার্স একটু হেসে বলল, ডাক্তার, তোমার অত বড় মাথাটা ওর কোলে রাখো? সাধন গভীর আন্তরিকতায় বলল, আরে মাথা আঁকবো, মা বলে ডাকবো, তা বাদে কত অঙ্গ করবো মোরা। ওর দিনে মানে ভক্ত জনা আছে, কিন্তু এতের বেলা মানে রাতের বেলা আমি বিনা ও আর কেউ নাই। দিনে কি খেত তোমার কি খেত তোমার মা? আমি কি জানি মশাই, এই ধরেন গা চা খাবে, গাঁজা খাবে, গঙ্গা জল খাবে। দেবাংশী শরীরে কি আর ভাত জল চাই? সন্ধ্যাবেলা ভাত রানবে, মকে দেবে, লিজে খাবে ততটুকুন, যেমন কচি ছেলা খায়। সেই জন্যই রোগটা হয়েছে সাধন। লাগো ও গো আর লাই, লোগো নাই। ও কি দেবাংশী শরীরে পচে? লোকে মনে হয় কেউ রিস করে বান মারা করলো বুঝি। দেখি আমরা দেখি। ডাক্তারবাবু বলো। সাধন মাটিতে পা খুঁড়ে বলল, আপনাদের ঘরে তো লক্ষ্মী বান্ধা গো, ভাতের পাহাড়, ডাক দিয়ে রাখো, ডালের সাগর, তা ওয়ার ভাগের ভাতটা মুখে দিতে পারো? ও তো এখনো খায় না। তা হয় না সাধন। ডাক্তার অবাক হয়ে সাধনকে দেখতেই থাকলো। মানুষের শরীরে পশুর মতো সরল প্রবৃত্তি এমন করে ডাক্তার আর কখনো দেখেনি। কিন্তু জটি ঠাকুরের চিকিৎসা হলো না। ও আর কি হয়েছে বলেন মশাই, বলে ডাক্তারের মাথা খেয়ে ফেললো সাধন। ডাক্তার কি বলবে? জটি ঠাকুরানীকে ওরা গ্লুকোজ দিল, স্যালাইন দিল, গলার নলি শুকিয়ে গিয়েছে বলে নল চালিয়ে পেটে খাবার দিতে চেষ্টা করলো। চেষ্টার ত্রুটি হলো না। জটি ঠাকুরানীর অবস্থা ভালো হলো না। মাঝে মাঝে যখনই ওর জ্ঞান হয় তখনই ও বলে, হাসপাতালে মুখে একো না বাপ মোর সাধন বাপু, ডাক্তার মোর লাড়ি ছিড়বে, ডোমগুলার মোর খুলি হাড় রিচে বিচে ফাটসা করবে, আর মুখে ঘরে লিয়া কর, আমাকে ঘরে নিয়ে চল।
দিনের দিন ডাক্তার জটিল রোগ ধরতে পারলো। জটিল রোগ বড় ছোঁয়াছে, আজও ভারত ভূমিতে তো চিকিৎসা বেরোয়নি কোনোদিন, বেরোয়নি কোনো। এই রোগের নাম ডাক্তার অনাহার। না খেয়ে খুদ পুরো সাধনকে খাইয়ে জটি ঠাকুরের নাড়ি শুকিয়ে গিয়েছিল। এ দেবরোগ সাধন ডাক্তার দেবরোগ সাধন, এখানে কিন্তু একদম পুরোপুরি মিথ্যারাস রয়েছে। দেবরোগ সাধন, এ দেবদেবতা রোগ সাধন, এর চিকিৎসা আমি জানি না। ডাক্তার ঠাট্টা করলো। আরে তবে নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যা। জটি ঠাকুরনের চোখ চেয়ে বলল, আরে মোরা, আরে বোকা সাধন, মোর জন্ম বৃত্তান্ত তুই জানিস না আমি কোন সমাজের মেয়ে? মুখে ঘর এলে ঘরে আমার শরীর রাখবো। বলরাম, জগদীশ আর সাধন 5 জন সমারোহ করে জটি ঠাকুরনাকে ঘরে নিয়ে এলো। জটির ঘরের সামনে একটা নিম গাছ, তার ছায়াতে জটিকে শোয়ানো হলো। নিম গাছের ছায়া ভালো সাধন, আমরা 5 জন আছি, তুই যে ওনার কাছে বসগা। বলরামের কথায় সাধন গিয়ে জটি ঠাকুরের কাছে বসলো। একজন বামুন ডাকো গো। আছে বামুন আছে। কে গো? আরে অনাদি ডাক্তার। আচ্ছা উনিকে রাখো, ঠাকুরানির কাছে বসাও। অনাদি ডাক্তার জটি ঠাকুরানির কাছে বসলো। সাধন অভিভূত কাতর, কোথা ভুলে যাও গো কিছু, ও আমার সাজ সকালের মা। বলবো জটি এখন শেষ সময় চেতনা ফিরে পেয়েছে। বলো গো, তোমার বাপ ডাকতে রাখো, তোমার বাপ কান্দরি, তোমরা যেতে বেদিয়া। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। বুলগ পর্যন্ত। অসুস্থতা ও হাসপাতালে ভর্তি। অসুস্থতা ও হাসপাতালে ভর্তি। তোমার বাপ কান্দরি, তোমরা দাঁড়িয়ে রেখো, তোমরা যেতে বেদিয়া, বনে ঘুর, বাজারে ঘুরো, আর আশ্চর্যা চিকন পাটি বুনো। তুমি? আমি? এখন আকাশে সূর্য, বেলা এখন 10টা। জটি যখন ভালো ছিল এই সময়ে ও ঠাকুরানি হয়ে ঘরে বসে থাকতো। মানুষজনের পূজনই তো। এখন সাধনের খুব ইচ্ছে মা হয়ে যায় জটি। বলে, সাধন আমার কাছে আয়। জটিরও ইচ্ছা হলো সাধনকে কাছে রাখে। বলে, অসাধন কাছে আয়। জটিটা বলতে পারতো, জটিটা বললো না। এখন তার চারপাশে কত ভক্ত, কত মানুষ, এরা ওর কাছে আসে, প্রণাম করে, সম্মান জানায়। ওরাই তো বছরভর নিত্য চাল জুগিয়ে সাধনকে বাঁচিয়ে রাখে। নিজের ইচ্ছে জটি একদিন ঠাকুরানি হয়েছিল। আজ থেকে ঠাকুরানি হয়ে মরে যেতে হবে। আজকে ঠাকুরানি হয়ে মরে যেতে হবে। তুমি কে গো? সাধন সরল ভক্তিতে জিজ্ঞাসা করলো। মা কে? সাধনের বাবা যদি কান্দরি হয়, জটি কি অন্য সমাজের মেয়ে? সাধন, বলরাম, জগদীশ সবাই কাছে গিয়ে ঘিরে ঘন হয়ে এলো। তোমরা ছুটো নাও গো, নাও বাপো, তোমরা যেতে বড়, অনেক বড়। তুমি? আমাদের বৃত্তান্ত বড় আশ্চর্য গো। মোর আদি পুরুষ ডাকতে রাখো, সেই জারাব্যাদ, নাম জানো? আরে জোড়াব্যাদ, মোরা বলি জারাব্যাদ। মোদের জিহাই তোমাদের সাল্লাই ডাক্তার, ঘোর বিকার। অনাদি ডাক্তার সব হয়ে বলল। এমন বিকারে রোগীকে হাসপাতালে ছেড়ে দিল কেন? এমন রোগীকে ঘিরে এত মানুষের ভিড় কেন? জোড়াব্যাদ তো মহাভারতের মতোই পুরনো গল্প কথা। আরে বিকারে লয় ডাক্তার, মোর কথা সত্যি মিছা তা বলতে লাগবো? আমি বলতে পারবো না, শুনেছি। জোটে এক আশ্চর্য কথা বলতে লাগলো। কোন দেশে যেন সাগর, কোথায় যেন দ্বারকাপুরী, জারাব্যাদ সি দেশে যে বান মারা করেছিল। কাকে? আরে কৃষ্ণকে। পুঁথি পড়ো নাই? সবাই জানে। ই তো পাপের রাজা মহাপাপ। ভগবানকে বান মারা করে ই হতে বড় পাবলাই। সি বাদের জারার বংশ সি দেশ থেকে ই দেশে এলো। কোথায়? এই হিজলি, হিজলি, কাঁথি, তমলুক, মেদিনীপুর। তারপর মোদের সমাজ বড় ছোট। মোরা শ্মশানে ঘুরি, সাপ ধরি, আর শ্মশানের কলসিতে জল খাচ্ছি। মোরা পাক পক্ষী ধরি, মোদের বলে পাক মারা। পাক মারা কোন জাতি গো? নাম তো শুনিনি। মোদের আন সমাজে সাঙ্গা হয় না, অসমাজে মানে বিরুদ্ধ সমাজে সাঙ্গা মানে বিয়ে হয় না। কিন্তু আমার মন যে ও সাধনের বাপে বসলো। সমাজের কথা হতো, তাই মোরা চলে যেয়ে সাঙ্গা করি গো। সমাজের কথা হতো তাই মোরা চলে গিয়ে, হ্যাঁ সমাজের কথা হতো, মেলামেশা মেনে নিত না, সাঙ্গা মানে বিয়ে করি। জুটিয়ে দ্বিতীয় বিয়ের নাম সাঙ্গা, যদিও জুটি গুছিয়ে বলতে পারলো না। ডাক্তারের প্রথম বিয়ের নাম বিয়ে আর দ্বিতীয় বিয়ের নাম সাঙ্গা। পাক মারাদের যার ধর্ম অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গে প্রতিটি মেয়ের সঙ্গে ওদের দেবতার বিয়ে হয়। আগে দেবতাকে জল নারকেল দিয়ে তবে ওরা মানুষের ঘর করতে আসে। তারপর অনেক দিন বাদে আমি ঠাকুরানি হলাম গো। আমার পরে সাঁঝ সকালে দেবতার ভর। জটি ঠাকুরানি জল খাবে? জল না বাপু সকল, এখন আমি মহানন্দে স্বর্গে যাব। কিন্তু সাধন? জটি হেঁচকি তুলল। কি মুখে কি বলবে তুমি? আমি ঠাকুরানি হইয়াছিলাম, দেখো মাথার পরে সূর্য, এখন দিনমান। তোর মা লয় সাধন,
ঠাকুরানী স্বর্গে যায়, তোকে অনেক অনেক দেব্য দিতে হবে, ঘি দিবি, দেব্য দিতে হবে জি। কি দেব্য মানে কি দিব্যি? সকলের মনে মহা কৌতূহল। সাধনের মাটির উঠানে পাড়াপড়শি ভিড়, যেন এক অন্তর্য গরিব হতভাগিনী মারা যাচ্ছে না, যেন কোনো মহানামী মহামানী দামি মানুষ মারা যাচ্ছে, তাই এত ভিড়। সবাই চুপ করলো, নিঃশ্বাস টানলো। কি চাইবে তাদের জটি ঠাকুরেরই শেষ সময়ে? আরে সাঁঝে মরতাম, বিয়ানে মরতাম, তবু কানাকড়ি লাগতো না। এখন তুই মুখে হাতি দিবি আর ডাক দিয়ে রাখো, এখন তুই মুখে হাতি দিবি, ছড়া দিয়ে হাতি দিবি। কি রে করলাম, ঠিক আছে দিব্যি দিলাম। শোকে দুঃখে পাগল, ঘটনা অস্বাভাবিকতায় হতবুদ্ধি সাধন বলল, সবে শুনো, উনার ছড়া দে আমি হাতিদান করব, আমার মায়ের শ্রাদ্ধে আমি হাতিদান করব। ঘোড়া দিবি, দিব। অন্ন বস্ত্র বই সোনা অজচ্ছল দিবি, দিব। সাধন ডুকরে কেঁদে কেঁদে উঠল, সব দিব গো, তুমি মোরে ছেড়ে যেও না, মোর কেউ লাই। তোর তোর বউ, জোর জটির গোলায় ও থাটকেল। সাধনের যে বউটা পালিয়ে গিয়ে বাপের বাড়ি আছে তাকে নিয়ে আসবার কথাটা জটি আর বলতে পারলো না, তার আগেই ওর মাথা টুলে পড়ল। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, জটি ঠাকুরের মৃত্যু বা জটির মৃত্যু পয়েন্ট করা যেতে পারে। কড়া কাপড়ে সাজিয়ে ফুলচন্দন মুড়ে ঢাকঢোল বাজিয়ে ওরা জটি ঠাকুরানীকে পড়াতে গেল। সব খরচ অনাদি ডাক্তার দিল। জটির মুখের দিকে তাকাই, মুখের দিকে চেয়ে থাকতে থাকতে অনাদি ডাক্তারের প্রথমেই মনে হলো, যাক আর নিত্য নিত্য চাল দেওয়ার দায়িত্ব রইল না। চালের দাম যখন তাল গাছের মাথায় উঠে তখন অনাদি জটি ঠাকুরকে চাল দিয়ে পেন্নাম করতে যেত। অনাদির বউ রাগ করতো, বলতো দেবাংশী মানুষ, কিন্তু ভক্তজনের কষ্ট হয় তা বোঝে না। বড় দুঃখ হলো অনাদির। বলরামের হাতে টাকা গুঁজে দিয়ে অনাদি বলল, তোরা যা খাবি খাস, কিন্তু ঠাকুরানীকে চন্দন কাঠে পুড়াবি। হ্যাঁ, কাঠ শুঁকে নিবি, ফুল দিস, খই চেটাস, পয়সা চেটাস, কেমন? আর তোর দাগ দিয়ে রাখো, বোনাইয়ের নাক কীর্তন দল ছিল। জটির মৃত্যু এখন বলরামদের কাছে একটা অলৌকিক ব্যাপার। মরণকালে ঘোর বিকারে জরাচ্ছন্ন মাথায় জটি যা যা বলেছে সব কিছু এখন বলরামদের কাছে দৈব পানি। তাই বলরাম বলল, আরে না এলে মাথা ছিঁড়িয়া ফালুম। কচিত বলরামের এই ধরনের কথা বলে। এই কথা শুনেই ওর ভগ্নিপতি এসে হাজির হলো। নামে দাগ দিয়ে রাখো সদানন্দ, স্বভাবে তাই সরকারি অফিসে পিওনো। আরে গলিমার চাকরিতে ক্যাজুয়াল লিভ নাই, কামাই করলে কখনো সরকারি অফিসে কাজ যায় না। এই কথা বলে কোমরে গামছা বাঁধল, মাথার চুল আঁচড়ে গলায় কাগজের বনমালা পরে সদানন্দ আর ওর সেই সেথরা হরিনাম অঙ্গে লিখে হরিপদে যাও গাইতে গাইতে জটি ঠাকুরকে নিয়ে চলল। সাইড পয়েন্ট, জটির আগেরটাও পয়েন্ট করলাম, জটির মৃত্যু, এটা পুরোটাই আর কি জটির মৃত্যু। এখান পর্যন্ত জটির মৃত্যু, জটির মৃত্যু। পরের অংশে আমরা যদি দেখি, দেবাংশী ও তা বোঝে না, এটা হয়ে গেল সুকীর্তন দল সেটা ওর বইরাই। তাই বলরাম বললো, না হলে কচিত বলরাম এই ধরনের কথা হলে সরকারি অফিসে গুলি মারার চাকরিতে ক্যাজুয়াল লিভ নেই, কামাই করলে কখনো সরকারি অফিসে কাজ যায় না। এই কথা বলে কোমরে গামছা বাঁধলো, মাথার চুল আছড়ে গলায় কাগজের বনমালা পরে সদানন্দ আর ওর সেথরা মানে সঙ্গী সাথীরা হরিনাম অঙ্গলিকে হরিপদে যাও গাইতে গাইতে জটি ঠাকুরানীকে নিয়ে চলে গেল। তাহলে এইখান পর্যন্ত আমরা পেলাম জটির মৃত্যু। এখানে গল্পটা শেষ হয়ে যেতে পারত, বাট এই জটি ঠাকুরানী কী করে, এই জটেশ্বরী কী করে জটি হলো সেটা আমাদের পড়তে হবে। গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ। সাধনের সাজ সকালের মা কেমন করে মানবী থেকে দেবী হলো দাগ দিয়ে রাখো, সে বড় আশ্চর্যের ব্যাপার, আশ্চর্য কথা। ওরা মেদিনীপুরে দাগ দিয়ে রাখো পাক মারা, ওরা যাযাবর, ওরা বলে ওরা জোড়া বেদের বংশধর। ঈশ্বরকে হত্যা করেছিল বলে ওরা অভিশপ্ত, শুধু দ্বারকা থেকে ওদের চলে আসতে হয়েছিল, ওদের ঘর থাকতে নেই। ওরা পাখি ধরে, পাখি বেচে, শ্মশানের কাছে রান্নার হাঁড়ি টাঙিয়ে রেখে ওরা সংসার করে। সব শয্যায় ওদের বর বউ অবহেলে ঘুমায়, ভালোবাসে। চিতার আগুন দেখে ওদের মনে দেহতত্ত্ব জাগে না। মা ছেলেকে সোহাগ করে, স্বামী স্ত্রী বসে গান গায়। মেদিনীপুরের লবণ খালারিতে দাগ দিয়ে রাখো কাজু বাদামের বাগানে দক্ষিণ ভারতের এমন অনেক লোক আসে যায়, কাজ করে। ওদের সমাজের বাইরে বিয়ে করতে নেই, কিন্তু জটির শরীরে আশ্চর্য রূপ ছিল। দাগ দিয়ে রাখো তামাটে রং, নীলবর্ণ চোখ, কটা চুল বড় করে বেঁধে জটি তাতে লাল পাথরে মালা জড়াতো। বড় ভালো লাগতো জটির নদীর জলের মুখ দেখতে।
গাঢ় নীল কাপড় পরে নিজের শরীরটা সাজাতে। শীতকালে জটিলা তখন সুবর্ণরেখার চরে, চরের বালিতে তখন যাযাবর পাখিদের ভিড়। সরবনে ফাঁদ পেতে জটি শীষ দিয়ে দিয়ে পাখি ধরত। সেখানে একদিন উৎসবের সঙ্গে ওর দেখা। উৎসব জাতিতে কান্দরি, ওর জাত ব্যবসা দাগদের চিকন পাঠি বোনা। উৎসবের তখন বছর 30 বয়স, বেটে বলিষ্ঠ শ্যামল চেহারা, কাঁধ অব্দি বাবরি চুল। উৎসব গান বাঁধত, গান গাইতো। জটিকে দেখেও গান বেঁধেছিল। ও নীল শাড়ি আঙামে, ওর নীল শাড়ির আঙামে দেখো চেয়ে তোর লেগে মোর পোড়ান যায় জ্বলে, পোড়ান জ্বলে যায় লেগেবারের জন্য। জটির হাতে তখন জালে জোড়ানো নীলকণ্ঠ পাখিটা ছটফট করছিল। জটি ওর সামনে দাঁড়িয়েছিল। পিচ কেটে বলেছিল, পরাণ জ্বলে যায় খাল ভরার গান শোনো। দিলে তো, দাগ দিয়ে রাখো লাইটটাকে, পরাণ জ্বলে যায় খাল ভরার গান শোনো। আরে দিলে তো মোর পাখিগুলো নুরায়ে। ও পাখি ধরে কি হবে সখী মোর প্রাণ পাখি, এনে ফেলে দিব তোর পায়ে, হাত লেগে মোর পরাণ জ্বলে যায়। উৎসব গেয়ে উঠেছিল, খুব মজা লাগছিল ওর। ওদের সমাজের মেয়েগুলো তো এমন বন্য হয় না, এমন করে চোখ টানে না। মেয়েটা চোখ, ঠোঁট, নাক যেন পাথর কেটে বের করা। খাল ভরা গাল দিয়েছিল মেয়েটা, খাল ভরা। জুটি গাল দিয়ে চলতে শুরু করেছিল। উৎসব লাফিয়ে গিয়ে ওর হাত ধরেছিল। তোমায় গাল দিলি কেন বা কেন? আর তুই গান বাঁধলি কেন? আমার পাখি উড়ালি। উৎসব হাহা করে হেসেছিল। তারপর অতর্কিত ওর হাত থেকে জালটা কেড়ে নিয়ে নীলকণ্ঠ পাখিটাকে ছেড়ে দিয়েছিল। হতচকিত ক্রুদ্ধ জটির উপর জালটা ফেলে দিয়ে বলেছিল, তুই আমার পাখি, পালাবি? তুই আমার পাখি। জটি কাঁদতে শুরু করেছিল। তারপর জাল ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিল জটি। উৎসবের হাসি ওকে অনেকক্ষণ তাড়া করেছিল। পরদিন উৎসব চলে এসেছিল ওদের ডেরায়। জটির ঠাকুমাকে গড় করে বলেছিল, একটুকু ওষুধ দেন দেখি, বনবাজারে ঘুরি, বুকে আমার ব্যথা করে গো। আপনারা তো গুণী মানুষ, ওষুধের কারবারই, তার একটুকু ওষুধ দেন। যেটি ফোঁস করে বলেছিল, ডাক্তার, আরে ও খাল ভরাকে পেটন ওষুধ দিলে ভালো, ওই খাল ভরাকে ওকে পিটালে ভালো হয়। মোর পাখি উড়াইয়া দিল তা জানো। জটির ঠাকুমা হেসেছিল। জটিকে গাল দিয়ে বলেছিল নিজের কাজে যেতে। এ সমাজের ছেলে মেয়েকে বাইরের দিকে চাইতে নেই, নিজের সমাজে থাকতে হয়। জটির চনমনে ভাব দেখে ঠাকুমার ভয় হয়েছিল। উৎসব ওদের ডেরায় আর আসেনি। জটির পেছন ঘুরে জটিকে নতুন অচেনা সব স্বপ্ন দেখিয়েছিল। ঘরের স্বপ্ন, মাচাই ধানের ডাল, বেতের দোলায় শিশুসান, সেসব জটি আয়নায় মুখ দেখে উপর গয়না পরে লাল নীল নানা রঙের শাড়ি সে ঘরে উঠানে মেলা থাকে। চিকন পাটির চেয়েও মনোহারী নকশায় স্বপ্নটার জাল বুনে বুনে উৎসব জটির উপর জালটা ফেলে দিয়েছিল। জটি আর জাল ফেলে পালায়নি, ওরা পালিয়ে গিয়েছিল। খড়গপুর থেকে দীঘা, কাজু বাদামের মরশুমে দিনমজুর, মাছের মরশুমে মাছ শুটকি করার কাজ। অনেক দূর না পালালে কাউ মারারা অভিশপ্তদের সমাজ ছেড়ে যাওয়ার অপরাধে ওদের তীর ফুঁড়ে ফেলত। উৎসব স্বপ্নটাকে ঠিক সত্যি করতে পারেনি, কিন্তু জটি বড় সুখী হয়েছিল। কি জীবন, শুধু দুটি রাঁধো আর খাওয়ার ভালোবাসো। হাতে টাকা পেলে কাপড় কেনো, কুচের মালা, গলায় চুড়ি আর রূপো দস্তার গোটা। অন্যরকম করে চুল বাঁধো আর অন্য ছাড়ে কাপড় পরো। তো আর তুমি কাওয়া মারানো, এখন তুমি জাতে উঠেছো, শ্রেণী বদলিয়েছ। মোদের জাত ফেন্না নয় জটি, মোরা পণ দিয়ে পণ দিয়ে মেয়েলি, সমাজকে ভাত খাসি দিই, মানে বিয়ে উপলক্ষে খাওয়ায়। আরে ও কথা থাক। জটি সভয়ে বলতো, ওর শুধু মনে হতো এই ঘর, এই ভালোবাসা থাকলে হয়। চির অভিশপ্ত ওরা, ঈশ্বরকে যারা হত্যা করে গোড়ালিতে বান মেরে, তাদের বুঝি ঘুরে ঘুরেই জীবন শেষ করতে হয়। জটি তো তা করেনি। যদি সেই আগে ঠাকুমা বান মারে, মা জটি আর উৎসবের খড়ের পুতুল তৈরি করে শলা দিয়ে এফোর ওফোর করে। বড় ভয় পেত জটি। গুনগুন করে বলতো, ওদের কথা রাখো দেখি, মোর সাথে কথা বলো, মোর সাথে এসে কথা বলো। তুই ডর খাস, তুই ভয় পাস। খাল ভরা গাল দিল। মৃদু স্বরে বলতো জটি, পিছনে ফিরে চুল বাঁধতে বসতো। একেই কি বলে জাত হারানো, নিচু থেকে উঁচুতে ওঠা। কই গোলায় তো জোর খুঁজে পেত না জটি, বলতেও পারতো না। মর গাজা। মাঝে মাঝে শুধু ডুম ডুম ঢোলের শব্দ শুনে জটি চমকে উঠত। পাক মারারা অমনি করে ঢোলে নরম চাঁটি মারতে মারতে আসে। ডাকতে দেখো দল বেঁধে ঘরে ওরা মৌমাছির মতো এক জায়গায় চাক বেঁধে থাকে। ওই একসঙ্গে থাকাটা ওদের কাছে সবচেয়ে বড় জিনিস। ওরা তো সামান্য নয়, ওরা যে জোড়া ব্যাধের বংশধর। আর ব্যাধ ডাকতে দেখো সামান্য নয়, সে যাকে মেরেছিল তিনি যে স্বয়ং কৃষ্ণ ভগবান। গায়ে জ্ঞাতি সকল মানুষ এত পাপ করেছিল, এত শাস্তি পাচ্ছিল যে মনের দুঃখে কৃষ্ণ ভগবান নির্জনে গিয়ে দুটো দণ্ড জিরোচ্ছিলেন। রাঙা টকটক পদ্মফুলের মতো পা, আঙা টকটকে পদ্মফুলের মতো পা। জটির ঠাকুমা মাথা নেড়ে নেড়ে বলতো, সেই সরঝোপ হতে দেখে ওর বুদ্ধি গেল যেমন। দিলে টং করে বান মেরে
ব্যাস উমুনে কি হলো জানো, আকাশ অন্ধকার হলো, দাগদের সূর্য মুখ ঢাকলো, সমুদ্র মনের দুঃখে জলের প্রাণীগুলোকে উগড়ে দিল, মাছের ডোঙা মারা পড়ে যারা জলের নিচে গেছে তারা অবধি প্রাণ পেয়ে কেঁদে উঠল। গোয়ালারা গায়ে ধুইতে গিয়ে দেখে দুধের বদলে রক্ত পড়ছে, ফটফটে সকাল, কিন্তু ফটফটে নয়, ফুটফুটে তো কি আছে বইতে, ফটফটে সকাল, কিন্তু রাতের মতো কালো আকাশে তারা জ্বলতে লাগলো। তখনই সেই দৈববাণী দেখবে, তখনই সেই দৈববাণী হলো। কোশ্চেন, কোন দৈববাণী? ভগবানকে যারা মারে তাদের ঘর দৌড় থাকতে নেই, তাই দাগদের পুরোটাই তাই। দৈববাণী বললে যারা ব্যাধ হে ব্যাধ, ই ভবনে ভগবান বারবার আসে, তোমার মতো এক একটা কসাই ভগবানকে মান পুরা করে, যারা এই কাজ করে তাদের ঘরে থাকতে মানা। তুমি এখন তোমার নাতের লোক নিয়ে বেউদ্দেশ হওগা, জানলে? কোথায় যাই? যেদিকে দুই চক্ষু যাই, সমাজ নিয়ে যাব, সমাজ নিয়ে যাবে হয়তো কি ধুয়ে যাবে, মানে রেখে যাবে। তোমার সমাজ এখনই মহাপাপীর সমাজ। ও সমাজে যে ছেলেমেয়েরা বিয়ে দেবে তার মরণ, ও সমাজে যে ছেলেমেয়েরা বিয়ে দেবে তার মরণ। তা দেখো বিয়া শাদী যা হবে নিজেদের সমাজে, সমাজ দেখো না। আর দেখো যারা ব্যাধ হে ব্যাধ, মোর কণ্ঠ কানে যায়। আর দেখো তোমার সমাজের প্রতিটি ছেলে বলে মেয়ে বলো যেন সমাজ না ছাড়ে, তোমার পাপে ওরাও তো পাপি, তাই জন্মকালে ওদের সাথে দেবতার বিয়া দিব। জোড়া কাঁদতে কাঁদতে বলেছিল, আহা দ্বারকা ছেড়ে যেতে কে চাই গো, কি সুন্দর দ্বারকাপুরী, নীল সমুদ্রের তীরে কি সুন্দর সোনার চূড়া দেওয়া ঘরদোর। জরা অবশ্য বনে বাজারে থাকে, দূর থেকে দেখে, কিন্তু পরের সুখ, পরের রমরমা দেখে কি সুখ কম? তারপর কি জোড়ার কম শাস্তি হয়েছিল? গাঁতের লোক, পোটালা পুল্লি শিকারি কুকুর সব নিয়ে কি কম ঘুরতে হয়েছিল? কোথায় সত্যপুত্র দাগদের, কোথায় কেবল পুত্র, কোথায় চোল, কোথায় পাণ্ডব, শুধু ঘুরে ঘুরেই মরল জোড়া, ঠাঁই আর পেল না। হ্যাঁ, ভগবানকে বান মারা করে এলেন মোদের দেশকে সর্বনাশ করতে। আর ওরে আমার চালাক শিয়াল, দ্বারকাপুরী শোষণ করেছ, এখন আমাদের মারবে। জোড়া জায়গা আর পায় না, থিততে আর পারে না। এদিকে উপরে বসে দেবাদিদেব নিঃশ্বাস ফেলেন। দাপর যুগ যায়, কলি যুগ আছে। ঘুরে ঘুরে জোড়ার বয়স হলো অযুত নিযুত, পায়ে গোধ হলো, অঙ্গে ব্যথা। কি যেন একদিন দয়া করে বলল, রার জানো? কে যেন একদিন দয়া করে বললেন, রার জানো, বঙ্গ জানো, গৌর জানো? যাও গঙ্গা যেখানে সাগরে মিশে সেই দেশে যাও। সে দেশে সকল পাপি তাপি লোভী তঞ্চক শয়তান আশ্রয় পায়। সে দেশ কারো ফিরায় না, সেই দেশে যাও তুমি। জোড়া এই দেশে এলো, সমাজের মধ্যে বিয়ে, শ্মশানের শয্যায় ফুলশয্যা, শ্মশানের কলসিতে বউ ভাত রাঁধে, জ্ঞাতির পাতে দেয়, খুব স্বাধীন ওদের মেয়েরা, পুরুষরা। ওদের মেয়েদের রূপের শেষ নেই, তামাটে চুলে চূড়ো করে বেঁধে ওরা ওরা পোলাকাটির মালা দিয়ে জোড়ায়। ওদের চেহারার পাথরের মূর্তির মতো স্বচ্ছ সৌন্দর্য। বহু পুরুষ ওরা কুল ভাঙেনি, সজাতে বিয়ে করেছে। পবিত্রতা ওদের মহাপ্রাচীন, তাই ওদের চেহারা এত সুন্দর। কমতে কমতে মরতে এখন ওরা মাত্র শখান একজন আছে। কখন ওরা দল ছেড়ে সরে যায় না, শহরের রাস্তা ধরে, গ্রামের পথ ধরে ওরা চলে যায়, ডুম 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 ঢোলক বাদ্য বাজিয়ে। পাক মারা যায়। শহরে ওরা পারতপক্ষে আসে না। মাঝে মাঝে বছরে একবার দুবার ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসে ওরা নাম লেখাতে আসে, মানে উপজাতিদের দল নাম লেখাতে আসে। কেউ মরে গেলে নাম লিখিয়ে রেখে যায়, সরকারি খাতায় ওরা বুঝি সংরক্ষিত উপজাতি। জুটি তাই এক কানে ডাকদের এক কানে আধেক মনে উৎসবের কথা শুনতো, আর এক কানে আধেক মনে বাজনা শুনতো, ডুম 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 ডুম। ওরা যদি আসে, মা বাবা পিতামহী গাঁতের মানুষ যদি বলে চল মোদের সঙ্গে বনে চল, সমাজে ফিরে চল, জোটে কি করবে? উৎসব ওর ভয় দেখে হাসতো, গান বাধ্য। ওরে তোর মিছে ভয়, দাগদের করে তোর মিছে ভয়, পীড়িত ফাঁদে ধরা দিতে কেন এত ভয়? জুটি বলতো খাল ভরা। উৎসব বলতো আমার জান থাকতে তোকে ল্যায়কে। তোর ও বুনো বেটারা, হ্যাঁ তারা উৎসবকে চিনে, একবার দারোগাকে গোলা করালে সব বেটাকে সায়স্তা করে ছেড়ে দেবে। তবু জুটির ভয় যেত না, কিন্তু ক্রমে উৎসব ওকে অনেক ভয় ভুলিয়ে দিল। জুটির কোলে এলো এই মোটা সোটা এক মাথার চুল, এক কালো কালো ছেলে। দেখে আর বলে দিতে হয় না এ ছিল উৎসবের। বাপের মুখ যেন অবিকল বসানো, শুধু চোখ দুটি মায়ের মতো স্বচ্ছ নীলাভ টলটলে। যাতে ওঠার আকাঙ্ক্ষা খুব বেড়ে গেল উৎসবের। জটিকে তো নিজের জাতে তুলেছিল। উৎসব মনে মনে জানে সে চিকন পাটি বনে, সে পাক ধরা দিচ্ছে যাতে উঁচু। আবার এই যে এখন মজুর খাটা, এও আর এক ধাপ যাতে ওঠা। ছেলের বাপ হয়ে উৎসবের মনে হলো সে আরও উঠতে চায় যাতে। সে আর গরিব গুরবর বৃহৎ সমাজে থাকতে চায় না, ভদ্রলোকের ছোট সমাজের এক কোণায় আসন পেতে চায়।
জটিকে উৎসব তাই বলল, আরে জটিল জটি জটেশ্বরী, বিডিও অফিসে গিয়েছিলাম, তা বিডিও বাবুরা কি বললে জানিস কি? এখন আর কোনো বাধা নাই, আমি টাকা খরচ করে কাছারিতে যে এক্ষুনি নাম পাল্টাতে পারি। কান্দরি মান্দরি যে শুনে সেই বুঝে যেতে মোরা ছোট গো। নাম পাল্টাবি কেন লয়? উৎসব কান্দরি কেমন শুনতে? উৎসব দাস, উৎসব দাস, সাধন চন্দ্র দাস কেমন শুনতে? তা বাদে অন্য কাজ নিয়ে বড় শহরে চলে যাস যদি, তাহলে তো কাজ সারা। কেন? বড় শহরে জগন্নাথের শিক্ষেত্তর, সেটা কেউ কারো খোঁজ লাই না। নাম দেখলে চিন্তা করবে এবার নিশ্চয়ই যেতে উঁচু, লইলে নামের পিছে দাস কেন? উৎসবের কথা শুনতে হঠাৎ আনন্দ হয়েছিল জটির, কোমরে হাত দিয়েও নাচতে শুরু করেছিল। চলো চলো তাই চলো, এক্ষুনি যেতে উঠি। উৎসব সস্থানে বলেছিল, পাগলি, এখন কি ছেলের বয়স হোক, মুখে অন্নপ্রসাদ দিই, দেব ঠাইয়ে পুজো পাঠাই। জটির একবার মনে হয়েছিল, যার পূর্বপুরুষ একবার ভগবানকে হত্যা করে, সে কি নিজের সমাজের নির্দিষ্ট দেবতা ছাড়া অন্য কাউকে পুজো করতে পারে? যদি পাপ হয়, যদি ক্ষতি হয়। তারপর মনে হয়েছিল উৎসব ঠিকই বলেছে, সব ছেড়ে পালিয়ে গেলে সরকারের কাছারিতে লিখে পড়ে জাত পাল্টারে, তাহলে আর ওর মা ঠাকুমা ওকে ধরতে ছুঁতে পারবে না। তাই ভালো, জটির চোখ বুজে বলেছিল। পাকমারাদের পূর্বপুরুষ জোড়াব্যাধকে যে দেবতা দৈববাণী করেছিলেন, তিনি হেসেছিলেন। হলো সাধনের মুখ প্রসাদ হলো, অন্নপ্রাশন হলো। উৎসব তখন খড়গপুর স্টেশনে মোট বই, কলিদের সমাজকেও ও ভাত খাসে দিল, মাংস ভাত খাওয়ালো। তারপর চোরাই মদ খেয়ে বমি করে হাসপাতালে মরে গেল। নিজের দেখানো স্বপ্ন, ডাক্তার প্রাণ ভরা ভালোবাসা, কণ্ঠ ভরা গান, সব নিয়ে চলে গেল উৎসব। জটি আবার একা। জটি এখন স্বাধীন, জটি এখন ইচ্ছা করলে যেখানে মন চায় চলে যেতে পারে। কিন্তু দোলায় শুয়ে ওই যে ছেলেটা কাঁদে আর মিটি চায়। জটি বুঝতে পারলে, তাহলে হাসপাতালে মরে গেল পর্যন্ত সাইড পয়েন্ট করে দাও। উৎসব ও জটির দাম্পত্য জীবন। উৎসব ও জটির দাম্পত্য জীবন। উৎসব ও জটির দাম্পত্য জীবন। নিজের দেখানো স্বপ্ন, প্রাণ ভরা ভালোবাসা, কণ্ঠ ভরা গান, সব নিয়ে চলে গেল উৎসব। জটি আবার একা, জটি এখন স্বাধীন, জটি এখন ইচ্ছা করলে যেখানে মন চাই চলে যেতে পারে। কিন্তু দোলায় শুয়ে ওই যে ছেলেটা কাঁদে আর মিটি চায়। জটি বুঝতে পারলে এখন ওকে কী করতে হবে, চলে যেতে হবে ওদের সমাজে, পা ধরে কাঁদতে হবে পিতামহী ঠাকুমার। জটি তো জানে উৎসব মরেছে পিতামহীর বানে, ডাক্তার যা বলুক আর পুলিশ যা বলুক। ভয় পাওয়া পাখির মতো ছেলেকে বুকে নিয়ে জটি চলে গেল ওদের সমাজে। হা ভগবান, কোথায় ওদের গায়ে জ্ঞাতি আতের মানুষ, কোথায় সেই বিচিত্র বর্ণের পোশাক, কুকুর ছাগল গাধার পিঠে জিনিসের বোঝা, পিতামহীর খলখল হাসি। শ্মশানে নেই, মশানে নেই, কোথাও নেই ওরা। জটি ছুটে শহরের ট্রাইবাল বোর্ডের অফিসে গেল, উপজাতি বোর্ডের অফিসে গেল। পাকমারাদের ঠিকানা দেন মশাই, দেখদের পাকমারাদের ঠিকানা দেন মশাই, আপনার বাগ্যতা করি। জটি পিয়নের পা ধরতে গেল, আরে শ্মশানে মশানে দেখে যা, কোথা যে পড়ে আছে দেখা। জটির চোখ ফেলে জল এলো। এই সমাজ ছেড়ে ও সমাজে, এই জাত ছেড়ে ও জাত, কত লোক দেখে উৎসব তো সব স্বপ্ন কেড়ে করে নিয়ে চলে গেল। জটি এখন কি করে? অনেক রূপ, অনেক স্বাস্থ্য, অনেক যৌবন নিয়ে জটি গিয়ে স্টেশনে বসলো। কোলের কাছে ছেলে, জটে গালে হাত দিয়ে আকাশ পাতাল ভাবে আর ভাবে। জটি ভাবে ওর ছেলের কথা, আর পাঁচজন ভাবতে শুরু করলো। ডাক্তার হেভি লাইন, আর পাঁচজন ভাবতে শুরু করলো জটির কথা। জটির রূপ যৌবনে আকৃষ্ট হচ্ছে আর পাঁচজন। জটি এখন কি করে, কোথায় যায়? জটি গিয়ে কুলি লাইনে ডাক্তারকে হনুমানতলার সন্ন্যাসীর কাছে পরামর্শ চাইলো। এখানে থাক, সন্ন্যাসীর চোখ বুঝেই বলল, পৌর সন্ন্যাসী অনেক ঠাকুর দেবতার পর এই হনুমানজিকে আঁকড়ে আছে বলে এখন ওর অবস্থা ফিরেছে খানিকটা। জটি এসে এখানে বসবার সঙ্গে সঙ্গে হনুমানতলার ভিড় বাড়তে লাগলো। সন্ন্যাসী মনে মনে প্রমাদ বলল। কয়েকদিন বাদে 3-4 জন লোক জটির কাছে এলো, বললো, ওই বুড়োর আশ্রয় থেকে কি হবে, চল আমাদের সঙ্গে, আমরা তোকে শহর দেখাবো। মিছিমিছি জটি শিরায় বহু বছরে প্রাচীন রক্ত বয়ে বেড়ায়নি। বন জঙ্গল, বনের প্রাণী তার যেমন চেনা, অচেনা মানুষে তেমনি ওর ভয়। ওর দূর হ খালবরা বলে জটি ওদের গালাগালি করেছিল। হয়তো তারাই গিয়ে নালিশ করে থাকবে। কয়েকদিন বাদে পুলিশ এসে সন্ন্যাসীকে শাঁসিয়ে গেল কড়া গলায়, বলল, সব খবর পাওয়া গেছে। খবর কি পাবেন বাবা মশাই, আমি সন্ন্যাসী মানুষ, ঠাকুর নিয়ে পড়ে থাকি। ঠাকুর নিয়ে পড়ে থাকো না ঠাকুরনি নিয়ে? ছি, মুখ পচে যাবে তোমার। এখানে মেয়ে ছেলে রাখো, হ্যাঁ? এখানে বজ্জাতি বদমাইশি হয়, মদ চোলাই হয়, তাসের জুয়া খেলা হয়, সব ঝুট, সব মিথ্যা কথা। সন্ন্যাসীর ফর্সা মুখ টকটকে লাল হয়ে গিয়েছিল। পুলিশের লোকটি গেরস্ত মানুষ, সে বলেছিল, কথা যে মিছে তা তুমিও জানছো, আমিও জানছি। ওই মেয়েটার জন্য যত গোলমাল, তা ওকে কেন সরিয়ে দাও না? সরিয়ে দিলে তো ওদের খপ্পরে পড়বে, ওরা তো তাই চায়। তবে মোর গাজা,
পুলিশের লোক রেগে চলে গিয়েছিল। যাওয়ার সময় বলেছিল, কেন ওসব গুন্ডা বজ্জাতকে চড়াচ্ছ? গুড় যতক্ষণ রেখেছো ততক্ষণ মাছি আসবে। দাগ দিয়ে রাখো, পৃথিবীর চরম অথবা সত্য কথা। যতক্ষণ গুড় থাকবে ততক্ষণ অবশ্যই মাছি আসবে। ও মেয়েটা যতক্ষণ আছে ততক্ষণ মানুষ আসবে এখানে। ওদের তো রাজত্ব এখন। এসে যদি মেয়েটাকে টেনে নিয়ে যায় তখন কোন বাপের সম্বন্ধে সেটা কেবে শুনি? সন্ন্যাসী মহা চিন্তায় পড়েছিল। তবে জটি বুঝেছিল এখানে আরও থাকলে সন্ন্যাসীর বিপদ, দাগ দিয়ে রাখো আর ওরও বিপদ। লাও, আমার যখন সংসার ছিল এই বাসন কোসন সব গচ্ছিত রাখো ঠাকুর, আমায় টাকা দাও কটা। কোথায় যাবি? ছেলেটা কোথায় যাবে? জানি না। তোর কেউ নাই? জানি না। সন্ন্যাসী শেষ নিঃশ্বাস ফেলে ওকে একটা লাল চেলি কাপড় দিয়েছিল। এমন রাঙা চেলি দিয়ে বিহারের মানুষ মোড়া রাখে। লাল চেলি আর একটা ছোট ত্রিশূল দিয়েছিল সন্ন্যাসী। বলেছিল, দেখ দিয়ে রাখো, একদিন তোকে শিয়ালে শকুনে ছিঁড়ে খাবে তা মনে জানতে পারছি। তবু তুই এই বস্ত্রে অস্ত্রে চলে যামা। এই ঘোর কলিতেও থার্ড ক্লাসে সাধু সন্ন্যাসী চলে যেতে পারে বিনা পয়সায়, কেউ মাথায় পা দেয় না। যদি শুধাই কিছু বলবি আমি জটি, দাগ দিয়ে রাখো, বলবি আমি জটি ঠাকুরনি। বলবি, বলতে মানা কি? ঠাকুরনি। সত্যি টেনে কেউ কিচ্ছু বলেনি জটিকে। ওর রূপ রাঙা কাপড়, পিঠের পটলায় ছেলে, হাতে ত্রিশূল দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল। জটি জানলা দিয়ে চেয়েছিল বাইরের দিকে, দুই চোখ জলে ভেসে যাচ্ছিল ওর। এই তো মানুষ ওকে মান্য দিল, সমীহ করলো। এরই নাম কি জাতে ওঠা? উৎসব যদি থাকতো তবে দেখতে পেতো কাছারি নয়, আদালত নয়, শুধু একখানা কাপড় আর ত্রিশূলের জোরে জটি কেমন জাতে উঠে গিয়েছে। আরেকটি লোক ওকে লক্ষ্য করছিল। লোকটি ট্রেনে গান গায়, কখনো শ্যামা সঙ্গীত, কখনো হরিনাম। লোকটি বয়স্ক, রোগা, সংসার ওর কেউ নেই। জটিকে দেখেও বলেছিল, আরে হাওড়া তো পৌঁছলে বাচ্চা, এখন যাবে কথা? জটি কথা বলেনি। জটি চোখ বড় বড় করে হাওড়া স্টেশন জনরণ্য দেখছিল। এই বুঝি সেই শ্রীক্ষেত্র যার কথা উৎসব বলছিল। এত মানুষ এখানে, অসংখ্য অগণন। জঙ্গলে বুঝি একটা গাছে এত পাতা নেই, এত মানুষের মধ্যে জটি কোথায় যাবে? বলি, যাবে কথা? লোকটি আবার জিজ্ঞেস করেছিল। জটি বলেছিল, তা তো জানি না। লোকটি বলেছিল, আমার সঙ্গে যাবে? কোথা? জটি ওকে ভয় পায়নি। তখনও জটির ভেতরে সেই সব আদিম সহজাত প্রবৃত্তি কাজ করছে। মানুষ দেখলেও পলকে বোঝে কাকে ভয় করবার কাকে ভয় করবার নয়। এই লোকটিকে দেখে ওর ভয় হয়নি। তাছাড়া সামনের আশ্চর্য সব দৃশ্য চোখ টেনে রেখেছিল। আমার সঙ্গে? কোথা গো কোথা? আমার বাসা, আমি গাড়িতে গান গাই। গান গাও? হ্যাঁ গো। লোকটি বুঝিয়ে দিয়েছিল সব। গান গেয়েও ভিক্ষে করে। যদি জটি সাধনকে কোলে নিয়ে ওর সাথে সঙ্গে ঘোরে তাহলে ভিক্ষে পাওয়া সোজা হয় আরো। তোর ঘর কোথা? তুই মুখ বলিস না বাপু, যাবি তো চল। বেশ চলল 1 বছর। জটির সঙ্গে থাকে, লোকটি গান গায়। পয়সা নিয়ে বাসায় গিয়ে সন্ধ্যাবেলা জটি চাল কিনে ভাত রাঁধে। লোকটি দাওয়াই সয়। জটি ঘরে ঘুমোয় দৌড় আটকে। সাধন রে সাধন, বাপো রে বাপো। জটি বন্য আদরে ছেলেটাকে অস্থির করে দেয়। তাছাড়া স্টেশনের কাছাকাছি নেপালি ও ভোটবুড়িদের মালা, তাবিজ, শেকর, পাখির পা, ব্যাঙের ছাল বেচতে রেখে ওরও শহরে বুদ্ধি হয়েছে। যখন কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ গো তুমি সাধনী হয়েছ, তা গেঁটে বাতে টোটকা কিছু জানো? জটি মুখ ভেঙছে, গালি দেয় না। পিতামহীর কাছে দেখা টটকা টটকি মনে আনতে চেষ্টা করে, মাঝে মাঝে ওষুধ দেয়। বেশ চলছিল, বেশ চলে যেতে পারত। কিন্তু দাগ দিয়ে রাখো, লোকটি একদিন দাওয়া ছেড়ে ঘরে এসে ঘুমোতে চাইল। সেই লোকটিও একদিন জটির কাছে আসতে চাইল। কতদিন আর দাওয়ায় ঘুমাতে পারে ও? জটি কেমন করে জানবে দাওয়ায় ঘুমোবার কষ্ট কত? জটি ত্রিশূলটা তুলে ধরল, বললো, জানো আমি কে? কোন সমাজের মেয়ে? জানো মোর বাপকে, মাকে, জ্ঞাতি আতের মুনিশকে? তুই আমায় কুপ্রস্তাব করিস, বান মেরে ফেলাবো না? পরদিনই জটি চলে এলো আশ্রয় ছেড়ে। অনেক ভেবেচিন্তেও ঠাকুরনি হলো। ঠাকুরনি না হলে জটি ওর হাওয়া ছেলেকে বাঁচাতে পারতো না, নিজেকে বাঁচাতে পারতো না মানুষের নজর থেকে। জটি বুঝেছিল অলৌকিকতা দিয়ে নিজের চারদিকে বর্ম না আনলে নিজেকে ও বাঁচাতে পারবে না। ডাকতে দেখো, সুন্দর মুখের মরণ। জটি অস্ফুটে বলল। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, জটি ঠাকুরানি হওয়ার কাহিনী বা জটি ঠাকুরনি হওয়ার কাহিনী। কি করে জটি ঠাকুরনি হলো? খুব ভালো একটা কাহিনী, জটি ঠাকুরনি হওয়ার কাহিনী। 3 নম্বর পরিচ্ছেদ। সাধন, এখন তো তোমায় ছড়াদ্দ করতে হবে বাপ। 5 জন এসে বলল, করবো হে 5 জন। মাকে আমি হাতি দিব, ঘোড়া দিব, ভুঁই দিব, সোনাদানা সব দিব। কিরে কেড়েছি, দিব্যে দিয়েছি। সবাই মুখ চাচাই করলো। সাধনের কথা পাগলের প্রলাপ, কিন্তু সাধন যে কিরে কেড়েছে তাও তো মিথ্যে নয়, সে যে দিব্যি করেছে সেটাও তো মিথ্যে নয়। আর তাছাড়া জটি তো সামান্য মানুষ ছিল না, সে যে ঠাকুরনি, অলৌকিক আদিভৌতিক জগতের দৌড় ধরনি। কি যে করলি সাধন, তুই যা বললি তা কত টাকার খেলা তা জানিস?
বলরাম গভীর আন্তরিকতায় বলল, আরে কী রে কাল্লাম জি, এই যে কী রে কাল্লাম, দিব্যি করলাম যে এখন যা ভিক মাংতে যা, দূরে দূরে ভিক মেগায়। সাধন গলায় কাছে নিয়ে ভিক্ষে করতে বেরোলো। মা নেই, এখন আর কেউ সন্ধলে তপ্ত ভাত রাঁধে না, তাতা গরম ভাত রাঁধে না, শোল মাছ পুড়িয়ে ছাল ছাড়িয়ে আদার রস, লেবুর রস, লঙ্কা লবণ তেল দিয়ে মেখে বলে না, বাপো মোর কুলের কাছে বসে খাও। চোখে জল, গলায় কাছা, কোমরে ছেঁড়া কম্বল। সাধন ভিক্ষে করতে গেল, কেউ দিতে চায় না। ঘুরে ঘুরে পায়ের নোড়া কষিয়ে সাধন 21টি, দাগ দেখো কত টাকা পেল, সাধন 21টি টাকা পেল। আর এক পালি চাল দিয়ে অনাদি ডাক্তার জটির সঙ্গে জন্মের সম্পর্ক কাটালো। অবশেষে বলরাম গেল কালীঘাট। সবচেয়ে দরিদ্র, সবচেয়ে হতভাগ্য চেহারার এক পুরুতকে সাষ্টাঙ্গ প্রণাম ঠকে বলল, বড় বিপদ ঠাকুর। দাগ দিয়ে রাখো, কোশ্চেন কার কি বিপদ? আমার নয়, আমার বন্ধুর। এমন একটা উপায় বাদলাও দেখি, সাপও মরে আর লাঠিও না ভাঙে। কেমন করে বলি বিপদ রাখি? বিপদের বহর শুনে তো বামুন হেসে বাঁচে না। বলরাম বললে, আরে আপনার তো চিরটাকাল মধুর ঠাইয়ে গুড় দেন, সোনার ঠাইয়ে 5 সিকা। আর দেখুন দেখি শাস্ত্রে কোনো বিধান আছে কিনা। বামুন নাকে নস্যি দেবে বলল, দাগ দিয়ে রাখো, আর মূল্য ধরে দেবে বলি তো পারবে তো? কত মূল্যই ধরো গা, দাগ দিয়ে রাখো 100 টাকা। 100 টাকা যদি জোগাড় যদি থাকবে, তবে তোমার মতো 5 সিকের বামুনের কাছে আসি 80 টাকা। বামুন লোভাতুর চোখে চাইল। এই সময়ে স্ক্রু পানলে কটা টাকা আসে, কিন্তু কোন সাহসে বামুন দর কষবে? কালীঘাটের বামুনে এখন উপসী ছাড় পোকা। 5 টাকা হাতে পেলে 100 ভারতভূমি দান করিয়ে দেবে। বলরাম একটু ভেবে নিল, যাওয়া আসা খরচ, একটু নেশার খরচ, কত কাটবে কত রাখবে। তারপর কোরা গলায় বলো, দেখো ঠাকুর, তোমার হাতে আমি 18টি টাকা দেবো, কাজটি তুমি করিয়ে দেবে, নচেত আমি অন্য ঠেয়ে চললাম। পয়সা ফেললে পুরুতের অভাব, গুড় ছড়ালে পিঁপড়ে আসে না? হ্যাঁ বলবে না না বলবে ভেবে দেখো, আমার হাতে টাইম কম। তোমার সঙ্গে কে যে কদল করতে হবে, আমার টাইম নেই। নিয়ে এসো তোমার বন্ধুকে। তা বাবা, মার্কেন্দ্র কাপড়, পিতৃপুরুষের কাপড়, ঘি, ফুল, কাঠ, তিল, পঞ্চশস্য, পঞ্চগব্য সব তোমরা আনবে তো? করে আমার চালাক মাথায়, তাই যদি আনবো তবে আর তোমার নোয়াইলা গামছার গন্ধ শুকতে আসে? বলরাম সাধনকে নিয়ে এলো। সব জোগাড় করে রেখেছিল পুরুতের বাড়ির বারান্দায় বসেছিল সব জোগাড় করে। দক্ষিণ মুখে বসো বাপ, পুরুত ক্ষণক্ষণে গলায় বলল। উপাসে ছাঁটা চুল, লাল চোখ, ছাতার মতো ভূস্য রঙের একটা লোক বসে আছে। উটি হচ্ছে অগ্রদানী, দান নেবে। অগ্রদানীর চোখ খুলে বলল, এ লাও দেখি মামা, 1000 টাকা ছড়া দিত, 10 মিনিটে সেরে দাও দেখি। একবার চাকর যেতে হবে, চাকদা যেতে হবে, ওটা আর কি, দয়া খাওয়া। কি আছে, চাকদাই আছে? এই তো, এই নাও বাবু নাও, আচমন করো। আচমন হলো, শ্রাদ্ধ শুরু হলো। এক একটা জিনিস সাধনের হাতে ছোঁয়ায় পুরুত আর বিদ্যুৎ বেগে কেড়ে নেয়। 18খানা 1 টাকার নোট নিয়ে বলরাম বসে আছে, মাঝে মাঝে তাকাচ্ছে। খুব তাড়াতাড়ি হয়ে গেল প্রেতক্রিয়া। একখানা চারারের গামছার এক একটা সুতো ছিঁড়ে সাধন অজানা সব লোক ও লোকাতীতকে অজস্র বস্ত্র দান করলো। তারপর পুরুত বলল, বলো মাকে কি দিতে চেয়েছিলে? এগে হাতি। লাও বাবলাও, 5 সিকা দাগ দাও, 5 সিকা ফেলো। এটিও তোমার হাতিদানের পুণ্য হলো। ব্রাহ্মণ সমাজের ভণ্ডামি, লোভ একদম চোখে আঙুল দিয়ে এখানে দেখিয়ে দিয়ে গেছে। পুণ্য হলো, জানলে? বিকল্পে মূল্য ধরলে এইভাবে দান করা চলে, জানলে? বলরাম কাগজে লিখলে হাতি, তার পাশে লিখলে 5 সিকে। সাধনের মুখ এখন বিহল বিমূঢ়। কি আশ্চর্য কথা, 5 সিকে মূল্য ধরে দিল, প্রতিশ্রুতি গজদানের ফল হয়, এমন জানলে কি সাধন? 5 সিকে ধরো, অশ্বদান হলো, ঘোড়া দান হলো। তখন অদ্ভুত এক প্রতিযোগিতা শুরু হলো। সাধন বলে, অশ্ব, ভূমি, সোনা, ধান, বস্ত্র, তৈজস। পুরোহিত বলে 5 সিকা, 5 সিকা, 5 সিকা। বলরাম শুধু দেখে এই অপরিমিত দানযোগ্য 18 টাকার মধ্যে থাকছে কিনা। বামুন গোদানটা 5 আনায় সেরে দেন। বামুনকে এই গোদানটা 5 আনায় সেরে দেন ঠাকুরমশাই। বলরাম হেঁকে বলল। প্যাকারের ধোঁয়ায় চোখ কুচকে অগ্রদানী বলল, 5 আনায় গাই গরু হয়? না হলে মামা ভাগ্নাকে আঙুল চুষে মরতে হবে, দক্ষিণা দিতে হবে না? সাধনের পরনে মার একখানা ছেঁড়া করা লাল চেলি। সাধনকে দেখতে এখন খ্যাপা মোষের মতো। প্যাকাটের আগুনে মাটির এতটুকু কুড়িতে কয়েক দানা চাল সেদ্ধ করা হয়েছে, শ্রাদ্ধান্ন। ভাতের গন্ধ নাকে যাওয়াতে সাধন দাগ দিয়ে এখন ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে। উৎসব নাইয়া ভাতের গন্ধে পাগল হয়ে গিয়েছিল। আমরা পড়েছিলাম ভাত গল্পে। লে সাধন, আচমন করে বামুনকে পেন্নাম থেকে উঠে পড়। সাধন উঠে পড়ল। সাধনের চোখ মাটির দিকে। সাধনের গামছায় বাঁধা অনাদি ডাক্তারের দেওয়া 1 পালি চাল। চালটা বামুন শব্দ রাঁধলো না কেন? চালটা তো মাখিয়ে দেওয়া হলো, তাহলে কয়েক দানা রাত ভরার অর্থ কি? সাধনের সন্দেহ হলো। নাক দিয়ে ঘঁত করে একটা শব্দ করলো, তুই বেটা আমার হাতে 18 টাকা ধরিয়ে দিয়ে হরিশ্চন্দ্র হয়েছিলিস? বলরাম হাসতে গিয়ে থেমে গেল। সাধন উপর হয়ে পড়েছে, চাল গামছায় বাঁধছে। করো কি বাবু, চাল যে আমার পাও না, চুবো শালা।
সাধন বামুনকে গাল দিল। এই বামুন না ওকে দিয়ে জুটি ঠাকুরিনী অগাধ অতুলন ঐশ্বর্য দান করিয়েছে। জুটি ঠাকুরিনী এখন সঁ করে স্বর্গে যাচ্ছে। যে দেবতাকে ওর পূর্বপুরুষ মেরেছিল তারই পায়ের কাছে, হ্যাঁ গোলক ধামে। সাধন সব ভুলে গেল কেন? সাধন কি করিস? চাল নিয়ে যায়, ভাত আঁতবো। আরে ও ছরাদ্দের চাল রে, শ্রাদ্ধের চাল, তোরে খেতে নাই। চুপ বলরাম। মত্ত হাতির মতো চেঁচে উঠল সাধন, বলল ঘরে কানাকানি না লাই যে চাল কিনে আঁতবো, চাল আমি হাতছাড়া করি? বেটা মূর্খ, দেখতে রাখো গজ মূর্খ। কোশ্চেন কে কাকে বলেছিল? চাল আমার, বলরাম আমার পাছু আসিস না। পুরুত নিষ্ফলাক করেছে, বলল শ্রাদ্ধের চাল নিয়ে রেতে খাওয়া, এ শ্রাদ্ধ দেখতে রাখো তোর নষ্ট হলো বেটা। কেন নষ্ট হবে? আমি হাতি দিই নাই, আমি গরু দিই নাই, সোনার রূপা বস্ত্র দিই নাই, কোন শালা আমার মায়ের ছরাদ্দ নষ্ট করে শুনি? বুকের কাছে চালের পড়লা। সাধন হেলে দুলে বাড়ি যায়। সাধন বাড়ি যাবে, উনুন ধরাবে, ভাত রাঁধবে। দেখো ভাতের গন্ধ বড় ভালো গন্ধ, ভাতের গন্ধ বড় ভালো গন্ধ। ভাতের গন্ধে সাধন তার মাকে খুঁজে পায়। যতদিন ভাত রাঁধবে সাধন, তপ্ত ভাত খাবে, ততদিন ওর কাছে সাঁঝ সকালের মা বাধা থাকবে। মায়ের কথা মনে মনে করতে গিয়ে পুরুতের উপর দুর্ব্যবহারের অনুতাপে সাধনের চোখে জল ভেসে গেল। মা, তুমি যেমন তেমন করে স্বর্গে যাও। দেখো সাধন এখন ভাত রেঁধে খাবে, তুমি দোষ নিও না। এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। ভাতের আকাঙ্ক্ষা ও জটিল শ্রাদ্ধ প্রক্রিয়া। 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 আমরা এমন একটা গল্প করছিলাম যেখানে সাধনের কথা, সাধনের মায়ের কথা, যে মা সাঁঝ সকালের মা ছিল। গল্পের শুরুতেই কেন সাঁঝ সকালের মা সেটা আমরা নামকরণটা পেয়েছি। আর সেই মায়ের দুঃখের মা শ্রাদ্ধ প্রসেসে প্রণালীতে হঠাৎ করে ভাতের জন্য আকাঙ্ক্ষা সাধনের জন্য একটা আলাদা মাত্রা নিয়েছে। সাঁঝ সকালের মাকে কেন্দ্র করে যেহেতু এতটা আবর্তিত হয়েছে, তাই গল্পের নামকরণ সাঁঝ সকালের মা সার্থক এবং তাৎপর্যমণ্ডিত হয়েছে। এই ছিল আজকের গল্পের বিষয়বস্তু। আশা করব কোনো সমস্যা থাকার কথা নয়। যদি কোনো সমস্যা থাকে তাহলে ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউনড।